ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান। পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার আমাদের চারপাশের ঘটনাসমূহ, এই চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম। তো এই চ্যাপ্টারে 26 পেজ অবধি আমাদের পড়া হয়ে গেছিল। সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি, যারা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট থেকে দেখে নেবে। আজ আমরা 27 পেজ থেকে পড়ব। 26 পেজে অবধি আমরা পড়েছিলাম একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, এগুলো পড়েছিলাম। একমুখী প্রক্রিয়া, উভমুখী প্রক্রিয়া এগুলো পড়েছিলাম। অনভিপ্রেত ঘটনা, অনভিপ্রেত ঘটনা, আর অভিপ্রেত ঘটনা, আর পড়েছিলাম প্রাকৃতিক ঘটনা আর মনুষ্য সৃষ্ট ঘটনা। ঠিক আছে, এগুলো পড়ার পর আমরা শুরু করেছিলাম কিছু কীটনাশক আর রাসায়নিক সার নিয়ে আলোচনা করছিলাম। তার বাকিটা আজ আমরা পড়বো। তো রাসায়নিক সার নিয়ে এখানে প্রথমে যে পয়েন্টটা করা আছে কর্মপত্রের, সেখানে শুধু বিশেষ কিছু পড়ার দরকার নেই। এইটুকু যা আমাদের মনে রাখলেই হবে যে রাসায়নিক কীটনাশক ও সার মাছের দেহে প্রবেশ করলে নানা ধরনের বিষক্রিয়া দেখা যায়। আচ্ছা, আমি এর প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে বইটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, রিডিং পড়বো, কিন্তু প্রত্যেকটা লাইন আমরা খুব ভালো করে রিডিং পড়বো। হ্যাঁ, কিন্তু যে যে জায়গাগুলো দাগ দিয়েছি মুখস্থ করার জন্য, সেইটুকু জায়গা মুখস্থ করলেই কিন্তু আমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু বইটা খুব ভালো করে আমরা কিন্তু পুরো প্রত্যেক লাইন টু লাইন আমরা কিন্তু রিডিং পড়বো। ঠিক আছে। আচ্ছা, মাছ খাওয়ার পর মাছের দেহ থেকে বিষ প্রবেশ করে এবং দেহের নানা অঙ্গে যেমন যকৃৎ, বৃক্ক, মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস ইত্যাদি জায়গায় সেগুলো কিন্তু জমা হয়। এই রাসায়নিক গুলো কিন্তু অনেক দিন থেকে যেতে পারে, দেহের মধ্যে তাদের রাসায়নিক পরিবর্তন ঘটতে পারে। খাদ্য বা পানীয়ের সঙ্গে অথবা অন্যভাবে এই রাসায়নিক গুলো আমাদের বা অন্য প্রাণীদের শরীরে ঢুকে পড়ে। এর জন্য মানবদেহে নানা ক্ষতিকর প্রভাব পড়তে পারে। ঠিক আছে, তাহলে এই যে রাসায়নিক সার এগুলো যদি যখন নদীর জলের সাথে মিশছে, তাহলে সেখান থেকে মাছের শরীরে প্রবেশ করছে। সেই মাছ আমরা খাচ্ছি, আমরা খেয়ে আমাদের শরীরেও ওই রাসায়নিক সারের বিভিন্ন ক্ষতিকারক বস্তুগুলো আমাদের শরীরের মধ্যে ঢুকছে এবং সেগুলো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ যেমন যকৃৎ, বৃক্ক, মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস এগুলোকে কিন্তু আক্রান্ত করছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের শরীরের কোন কোন অঙ্গ, যে যে অঙ্গগুলোর কথা পড়লাম সেই সেই অঙ্গগুলো কোন জায়গায় রয়েছে সেটা এই ছবিটার মাধ্যমে কিন্তু চিহ্নিত করে দিয়েছে। ঠিক আছে, নিচে ছকের মধ্যে কিছু রাসায়নিক পদার্থের নাম এবং কোন কাজে ব্যবহার করা হয় সেটা রয়েছে, এটা আমরা মুখস্থ করে নেব। ইউরিয়া হলো এক ধরনের রাসায়নিক সার, ডায়ামোনিয়াম ফসফেটও হলো রাসায়নিক সার, কার্বারিল হলো রাসায়নিক কীটনাশক, আর ম্যালাথায়নও হলো রাসায়নিক কীটনাশক। সেখানে একটা ঘটনা আছে, মন্থর ও দ্রুত ঘটনা। ঠিক আছে, তো এইখানে একটা প্রশ্ন করা যেতে পারে, প্রশ্নটা লিখে দিয়েছি যে বীজ ধান থেকে চাল তৈরি হওয়ার প্রক্রিয়ার ধাপগুলো কি কি। এই দেখো, এখানে 10টা ধাপ লেখা রয়েছে, এইটা হবে উত্তর, এই 10টা ধাপ হবে উত্তর। এটা কিন্তু পরীক্ষায় মানে একটা প্রশ্ন হতে পারে পরীক্ষার জন্য, যে বীজ ধান থেকে চাল তৈরি হওয়ার প্রক্রিয়ার ধাপগুলো কি কি। ঠিক আছে, এই 10টা ধাপ কিন্তু তখন আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, মন্থর মানে হচ্ছে যে ঘটনাটা খুব আস্তে আস্তে ঘটে, মানে যে ঘটনাটা ঘটতে অনেকটা বেশি সময় লাগে, সেই ধরনের ঘটনাকে বলা হয় মন্থর ঘটনা। আর যে ধরনের ঘটনা খুব তাড়াতাড়ি ঘটে যায় সেটাকে আমরা বলছি দ্রুত ঘটনা। আমরা পড়বো যে চাল ফুটিয়ে যে ভাত হলো সেটা তুমি খেলে, খাবার সঙ্গে সঙ্গে কি শক্তি পেলে?
খাবার হজম হয়ে পেশিতে শক্তি পেতে বেশ কয়েক ঘন্টা সময় লাগে। এটা তাহলে কিন্তু একটা মন্থর ঘটনা, মানে আমরা খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এনার্জি পেয়ে যায় না। ঠিক আছে, ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার মতো কিছু জিনিস পাওয়া যায়, কিছু ড্রিঙ্কস এখন আমাদের বাজারে আমরা পাই, সেগুলো হচ্ছে দ্রুত ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আমরা যে নর্মাল ভাত বা এসব কিছু খাচ্ছি, সেটা খাওয়ার সাথে সাথেই আমরা কিন্তু শক্তি পাই না। তাহলে এই ব্যাপারটা হচ্ছে একটা মন্থর ঘটনার উদাহরণ। ঠিক আছে, এবার এই দ্রুত না মন্থর এই ঘটনাটা বোঝার জন্য আমাদেরকে এই জায়গাটা কিন্তু একটু রিডিং পড়তে হবে, বেশ ভালো করে আমরা এখানটা কিন্তু পড়বো। আচ্ছা, কয়লার ভান্ডার আমরা বিভিন্ন কাজে জ্বালিয়ে শেষ করে ফেলেছি, সেটা তৈরি হতে কত লক্ষ বছর সময় লেগেছিল। এটা তাহলে দ্রুত না মন্থর ঘটনা? তাহলে এটা হলো একটা মন্থর ঘটনা। মাটি থেকে ইট তৈরি হয়, সেই ইট সিমেন্ট বালি দিয়ে গেঁথে বাড়ি তৈরি হয়, বাড়ি তৈরি হতে সময় লাগে। তাহলে এটা হলো একটা মন্থর ঘটনা। আবার মাটি থেকে যে ইট তৈরি হচ্ছে, বড় পাথর গুঁড়ো হয়ে ছোট পাথর, তা থেকে বালি, তার থেকে মাটি তৈরি হচ্ছে, এগুলো সবই কিন্তু এক একটা মন্থর ঘটনার উদাহরণ। আবার সিমেন্ট তৈরির সময় যে জিপসাম বা অন্য খনিজের গুঁড়ো ব্যবহার হচ্ছে, সেই খনিজের ভান্ডার তৈরি হতে কত লক্ষ বছর সময় লেগেছে। তাহলে এগুলো সবই কিন্তু এক একটা মন্থর ঘটনার উদাহরণ। নেক্সট আমরা পড়বো এইখানটা, ভিজে জামা কাপড় জড়ো করে রাখলে শুকোতে দেরি হয়, কিন্তু একই জামা কাপড় ছড়িয়ে শুকোতে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাহলে যে ঘটনা তাড়াতাড়ি ঘটে সেটা দ্রুত, আর যে ঘটনা ঘটতে বেশি সময় লাগে অর্থাৎ ধীরে ধীরে হয়, সেটা হলো মন্থর ঘটনা। ঠিক আছে, গ্লাস জলে 1 চামচ চিনি শুধু ফেলে দিলে মিশতে দেরি হয়, কিন্তু ওই গ্লাসের মধ্যে একটা চামচ দিয়ে নাড়ালে একই ঘটনা তাড়াতাড়ি ঘটে। এগুলো আমরা বাড়িতেই করে দেখতে পারবো। তাহলে শুধু যদি চিনিটা দিয়ে ফেলে দিই তাহলে সেটা হয়ে যাবে একটা মন্থর ঘটনার উদাহরণ, কিন্তু ওই গ্লাসে চিনি দেওয়ার পর সাথে সাথে যদি আমরা একটা চামচ দিয়ে নাড়াই, তখন সেই ঘটনাটা ঘটে যাবে একটা দ্রুত ঘটনা। এখানে পরীক্ষা আছে, এটা তোমরা একটুখানি পড়ে নেবে। এটা করে দেখতে বলেছে, এটা করে দেখার পর কি হচ্ছে সেটাও এখানে কিন্তু বলে দেওয়া আছে। ঠিক আছে, এইখানটা জাস্ট রিডিং পড়লেই হয়ে যাবে যে কি ঘটনা ঘটছে। এটাও হচ্ছে একটা দ্রুত ঘটনা আর একটা মন্থর ঘটনার উদাহরণ। তো এখানে যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে যে একটা পাত্রে কিছুটা পাথরে চুন রেখে তার মধ্যে জল ঢেলে দিয়ে রেখে দেওয়া হলো। ঠিক আছে, রেখে দিলেও যে জিনিসটা আসবে, যে সেটা কিছুক্ষণ পরে চুন জলের ওপর সাদা সরের মতো একটা জিনিস ভাসছে বলে মনে হবে। সেই একই কাজটা আমরা যদি একটা স্ট্র দিয়ে যদি ফু দিই, তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সে একই ঘটনাটা কিন্তু তাড়াতাড়ি ঘটবে। তাহলে ফু দিলে তাড়াতাড়ি কেন ঘটছে, আর বাতাসের সাথে রেখে দিলে আস্তে আস্তে ঘটছে? ঠিক আছে, ফু দিলে কার্বন ডাইঅক্সাইডটা তাড়াতাড়ি ওই চুন জলের সাথে মিশে যাচ্ছে, দিয়ে ওদের মধ্যে রিয়াকশনটা হয়ে একটা সাদা স্তর তৈরি হচ্ছে, একটা অক্সাইড তৈরি হয়। কার্বন ডাই অক্সাইড আর চুন জল এরা দুজনে একে অপরের সাথে বিক্রিয়া করে একটা অক্সাইড তৈরি করে, যে অক্সাইডটার জন্য ওখানে একটা সাদা স্তর পড়ে, চুন জলের ওপরে একটা সাদা স্তর পড়ে। ঠিক আছে, আমি ফু দিচ্ছি মানে আমি কার্বন ডাই অক্সাইডটা তাড়াতাড়ি পাঠাচ্ছি, কিন্তু যখন নর্মাল বাতাসের সাথে মিশবে, মিশে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে ওই চুন জলের সাথে রিয়াকশন হতে সেই প্রসেসটা কিন্তু বেশি সময় লাগবে, তখন সেটা হয়ে যাবে একটা মন্থর ঘটনা। কিন্তু যদি আমি একটা স্ট্র দিয়ে ফু দিয়ে করি তাহলে সেটা হয়ে যাবে দ্রুত ঘটনা। ঠিক আছে, আবার একটা ছোট্ট পরীক্ষার মতো রয়েছে, বড় চককে ভেঙে ভেঙে ছোট করা হচ্ছে, যত ছোট করা হবে তত তার ক্ষেত্রফলটা কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, বিভিন্ন রাসায়নিক পদার্থকে গুঁড়ো করে নিলে কিংবা দ্রবণ তৈরি করে নিলে তারা তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়া করার সুযোগ পায়। ঠিক আছে, এই লাইনটুকু শুধু আমাদের মনে রাখলেই হবে, এই পরীক্ষাটা থেকে আর সেরকম করে কিন্তু পড়ার মতো কিছু নেই। আচ্ছা, তারপরে আবার একটা পরীক্ষা রয়েছে, যে একটা একটা পরীক্ষা করতে বলেছে। দুটো গ্লাস রয়েছে, একটা গ্লাসের মধ্যে মার্বেল পাথরের টুকরো দেওয়া রয়েছে, আর একটা গ্লাসে মার্বেল পাথরের গুঁড়ো দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখা যাবে যে যেখানে টুকরো দেওয়া হয়েছে সেটার থেকে যেখানে গুঁড়ো দেওয়া হয়েছে সেখানে রিয়াকশনটা কিন্তু তাড়াতাড়ি হচ্ছে। তাহলে যেখানে টুকরো দেওয়া হয়েছে অর্থাৎ এই গ্লাসে, এইখানের প্রক্রিয়াটা হবে মন্থর ঘটনা, আর এই প্রক্রিয়াটা হবে দ্রুত প্রক্রিয়াটা, এটা হবে মন্থর প্রক্রিয়া, এটা হবে দ্রুত প্রক্রিয়া। ঠিক আছে,
আচ্ছা, নেক্সট কিছু উদাহরণ দিয়েছে যে শুঁয়োপোকা থেকে প্রজাপতি হলো, এটা একটা মন্থর ঘটনা। ব্যাঙাচি থেকে ব্যাঙ হলো, এটাও মন্থর। আম গাছের মুকুল থেকে আম হলো, এটাও একটা মন্থর ঘটনা। আর ফুটন্ত দুধে লেবুর রস মিশিয়ে ছানা কাটানো হলো, এটা কিন্তু দ্রুত প্রক্রিয়া। আমরা দেখেছি ফুটন্ত দুধে ছানা কাটানোর জন্য যদি আমরা লেবুর কয়েক ফোঁটা লেবুর রস দিই তাহলে কিন্তু খুব দ্রুত প্রক্রিয়াটা হয়ে যায়, খুব দ্রুত ছানা তৈরি হয়ে যায়। তাহলে এটা হবে একটা দ্রুত প্রক্রিয়া। ঠিক আছে। নেক্সট রয়েছে ভৌত ও রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে। এটার জন্য প্রথমে আগে আমাদেরকে ডেফিনেশন পড়তে হবে, ভৌত পরিবর্তন কাকে বলে, রাসায়নিক পরিবর্তন কাকে বলে। যে ঘটনায় অপেক্ষাকৃত সহজে মূল পদার্থটা ফিরে পাওয়া যায় সেটাকে বলে ভৌত পরিবর্তন। আর যে ক্ষেত্রে তার রাসায়নিক ধর্ম বা বৈশিষ্ট্য পাল্টে যায় সেটা হলো রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে। যদি তোমাদের এদের ফুল ডেফিনেশন লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবে, তখন আমি কিন্তু সেগুলো প্রোভাইড করব। ঠিক আছে। আচ্ছা, নেক্সট এখানে একটা পরীক্ষা রয়েছে, এটাও তোমরা পড়ে নেবে। লোহার মরচে পড়া নিয়ে। বাড়িতে যখন জল ফুটিয়ে রান্না করা হয় সেই পাত্রের ঠিক ওপরে একটা হাতল আছে, এমন পাত্র সাবধানে ধরো। জলের বিন্দু তৈরি হলো, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জল তৈরি করেছে। পড়ে থাকা পুরনো লোহার জিনিসের ওপরের দিকটা কেমন দেখতে হয় বলো তো? লালচে বাদামি রঙের একটা স্তর পড়ে যায় লোহার ওপর, তাই না? এটাই হলো মরচে। তাহলে কোনো একটা লোহার জিনিসকে যদি অনেক দিন বাতাসে ফেলে রাখা হয় তাহলে তার উপরে একটা কিন্তু লালচে বাদামি রঙের স্তর পড়ে যায়, এইটাকেই বলা হয় মরচে। তাহলে এইরকম একটা লোহার জিনিসের যদি আমরা তার মরচেটা ছাড়িয়ে নিই তখন তারপর আমরা লোহা আর মরচে এই দুটোকে নিয়ে আলাদা আলাদা করে পরীক্ষা করতে হবে। দেখা যাবে যে ওই যে লোহা থেকেই তো মরচেটা তৈরি হলো, কিন্তু লোহার যে বৈশিষ্ট্য সেটা যখন মরচেটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে তা থেকেই কিন্তু মরচেটা তৈরি হলো। এবার ওই লোহাটা যে বৈশিষ্ট্য, লোহা কি করে, চুম্বককে আকৃষ্ট করে, চুম্বকের দিকে আকৃষ্ট হয়। ঠিক আছে। সেটাই বলেছে যে লোহার ছোট পেরেক বা আলপিন কে যদি আমি চুম্বকের কাছে নিয়ে সেগুলো আকৃষ্ট হবে, কিন্তু ওই পুরোনো লোহার জিনিস যেটা মরচে পড়েছিল সেটাকে যদি চুম্বকের কাছে নিয়ে যাও তাহলে কিন্তু মরচেটা চুম্বকের দিকে আকৃষ্ট হবে না। অর্থাৎ লোহা থেকে যে মরচেটা তৈরি হলো, তৈরি হওয়ার পর তার কিন্তু বৈশিষ্ট্যটা আগের মতো নেই, তার কিন্তু যে পরিবর্তন হয়ে যে নতুন পদার্থটা তৈরি হলো তাতে কিন্তু পুরোনো পদার্থের যে ধর্মগুলো সেগুলো কিন্তু আর বজায় নেই। অর্থাৎ মরচের মধ্যে লোহার যে ধর্ম বা বৈশিষ্ট্য সেটা কিন্তু মরচের মধ্যে আমরা পাবো না। এখানে ঘটে গেছে কিন্তু রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে। এখানে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের একটা ছোট্ট উদাহরণ পার্থক্য রয়েছে, এটা আমরা কিন্তু মুখস্থ করে নেব। ঠিক আছে। প্রথমে যে যে রয়েছে, জল থেকে বাষ্প হলে জলের উপমুখে পরিবর্তন হয়, কেন কি বাষ্প থেকে আবার জল হয়, এটা হলো ভৌত পরিবর্তন। কিন্তু লোহা থেকে একবার মরচে হয়ে গেলে সেই মরচে থেকে কিন্তু লোহার আর ফিরে আসতে পারে না, এবং মরচের মধ্যেও কিন্তু লোহার বৈশিষ্ট্য পাওয়া যায় না। এটা হলো একটা রাসায়নিক পরিবর্তন। ঠান্ডা করলে আবার জল ফিরে পাওয়া যায়। আর অক্সিজেন আর জল সরিয়ে নিলেও মরচে থেকে আর সহজে কিন্তু লোহায় ফেরত পাওয়া যায় না। এই ধরনের পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থে ফিরে পাওয়া যায়। রাসায়নিক পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে সহজে মূল পদার্থ ফিরে পাওয়া যায় না। ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা আর রাসায়নিক পরিবর্তন সাধারণত একমুখী ঘটনা। পদার্থের মূল গঠন অপরিবর্তিত থাকে, মূল গঠন পরিবর্তিত হয়। লাল রঙের কতগুলো পরিবর্তন লেখা রয়েছে, তার মধ্যে কোনটা ভৌত পরিবর্তন কোনটা রাসায়নিক পরিবর্তন আমাদেরকে লিখতে হবে। লোহা থেকে চুম্বক তৈরি, কর্পূরে ডুবে যাওয়া, বরফ গলে জল হওয়া, বাল্ব জ্বালানো, এগুলো হলো ভৌত পরিবর্তন। আর গাছের পাতার রং পাল্টে যাওয়া, কালো চুল পেকে সাদা হওয়া, কাঠপুড়িয়ে আগুন জ্বালানো, দুধ থেকে দই তৈরি, লোহায় মরচে পড়া, খাদ্যনালীতে খাবার হজম করা, এগুলো হলো সব রাসায়নিক পরিবর্তন। আমরা এখানে ভেবে পড়বো, জল থেকে বাষ্প হওয়া, জলের মধ্যে চিনি বা নুন গলে যাওয়া, লোহা বা অন্য ধাতুকে গরম করা, এগুলো সবই উপমুখী ভৌত পরিবর্তন, যেমন আমরা ওখানে পড়লাম। আর এগুলো আবার কিন্তু আমরা ভৌত পরিবর্তনের উদাহরণ হিসাবেও কাজে লাগাতে পারবো। ঠিক আছে। কাচের তৈরি জিনিস ভেঙে টুকরো হয়ে গেল, গম থেকে আটা তৈরি হলো, এগুলো একমুখী ভৌত পরিবর্তন। ঠিক আছে। আগের গুলো ছিল উভমুখী ভৌত পরিবর্তন, আর এটা হলো একমুখী ভৌত পরিবর্তন। একটা পরীক্ষা রয়েছে যে হলুদ লাগানো কাগজের রং আর বিটের রস লাগানো কাগজের রং, চুন জলে কি হবে আর লেবুর রস দেবার পর কি হবে। চুন জল বা লেবুর রসের সংস্পর্শে এই রং বদলানো রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে। তাহলে হলুদ কাগজের রং পরিবর্তন হয়ে যাচ্ছে যখন, তখন সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। চুন জল বা লেবু দুটোর ক্ষেত্রেই কিন্তু রঙের পরিবর্তন হয়ে যাবে, এবং কি রং হবে সেটা কিন্তু তোমাদেরকে নিজেদেরকে করে দেখতে হবে। ঠিক আছে।
আচ্ছা, এই ধরনের পরিবর্তনকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। কেন কি ধরো অন্য একটা রং হয়ে গেল, সেটা থেকে কিন্তু আগের রঙে আর ফিরে আসা যাবে না। হলুদ ও বিটের মধ্যে থাকা কিছু রাসায়নিক পদার্থ চুন জলের সঙ্গে রাসায়নিক পরিবর্তনে অংশগ্রহণ করায় এই ঘটনা ঘটে। ঠিক আছে, এখানের মধ্যে আজ এই যেটুকু অংশ আমরা পড়লাম, এইটুকু অংশের মধ্যে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি তোমাদের কনফিউশন দূর করার চেষ্টা করব। আজকের পড়াটা এইটুকুই থাক, নেক্সট পোর্শনটা আমরা আবার নেক্সট ক্লাসে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে।